হয়তো ব্ল্যাকমেলও অনেকে বিশ্বাস করেন না বা করেন না, আর এটা যাদের সাথে হয় তারা বুঝে। আমার সাথে হয়েছে, আমি বুঝলাম। ফ্যামিলিতে আমি আর কি বড় ছেলে, আমার একটা ভাই আছে ছোট। আম্মুর সাথে আমার খুব একটা বনতো না। মা ছেলের মধ্যে যদি কোনো রাগারাগি হতো বা কোনো কিছু হতো, তো সবার আগে আম্মুই আর কি কথা বলাটা অফ করতো। তো মনের ভিতরে খুব কষ্ট থাকতো আমার, যে যদি রাগারাগি থাকে তারপরে তো গিয়ে জড়ায় ধরলে অন্ততপক্ষে রাগটা ভাঙে, কিন্তু আম্মুর মধ্যে সেটা ছিল না। তা আব্বুর সাথে আমার খুব একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। যে কোনো জিনিস হতো আমি সব কথাগুলো আব্বুর সাথে শেয়ার করতাম। আপনার ছোট ভাইয়ের সাথে আপনার আম্মুর সম্পর্ক কেমন ছিল? খুব ক্লোজ, খুব ভালো। আমি তো এটাই বুঝে পাইলাম না যে ওর সাথে ভালো একটা সম্পর্ক, কিন্তু আমার সাথে কেন। পড়াশোনা শেষ করার পরে আব্বুর আবার আমি বলছি যে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতে চাই। তো বলছে কী ব্যবসা? আমি বলছি স্টক শেয়ারের ব্যবসাটা করতে চাই। তো আব্বুর কাছ থেকে 3 লক্ষ টাকা নেওয়ার পরে আপনার 6 মাসের ভিতরে 55 লক্ষ টাকা করে নিস। 6 মাসে? 6 মাসের ভিতরে। এর মধ্যেই দেখা গেল যে ব্যবসাটা আগানোর পরে কিছুদিনের মধ্যেই আমার মোবাইলে একটা মিস কল আসছে। তখন আমি মিস কলটা ব্যাক করছি, বলতেছে যে না আমি তো মিস কল দিইনি। তাহলে ঠিক আছে আপনি দেন নেই, ওকে। তো পরের দিন 10:30টার দিকে সে আমার নক করছে। সেদিন থেকে সম্পর্কটা আস্তে আস্তে করে আগানো শুরু হয়েছে। তো 3-4 দিন যাওয়ার পর আমি যখন জিজ্ঞেস করছি বাসা কোথায়, বললো যে টেকনাফে। তো এর মধ্যেই ডিসেম্বর মাস চলে আসলো, তখন দুজন দেখার খুব একটা আগ্রহ জাগলো। এর মধ্যে ও বলছে যে আমার বাবার মাছের বিজনেস আছে, ওই লোকটা আসে কারণ বাজারে। তো বলতেছে যে আমি ছবিটা তার কাছে পাঠিয়ে দিব, তবে খামের মধ্যে দিয়ে দিব, সেই যাতে না জানতে পারে বিষয়টা। তুমি যাইও তাহলে নিয়ে নিও। তো খামটা যখন আমার হাতে দিছে, তা আমি আমার খামটাও দিছি, পুরো পিন আপ করে দিছি, যাতে। আপনি খামে কি দিছেন? আমারটাও আমার ছবি দিছি। তো ছবি ওটা নিয়ে গেছে। তা আমি বাসায় কবে ফিরবো আমি শুধু ওই চিন্তায় আছি, যে বাসায় নিয়ে গিয়ে আমি তারপরে দেবো। বাসায় আসলাম, তো প্রথম দেখাতেই আমার কাছে খুবই ভালো লাগছে। তা আমিও কিন্তু অস্থির যে ও আমাকে কি দেখে কি বলছে, রিপোর্টটা কি দেয়। রিপোর্ট দিয়েছে ও আমাদের ঠিক 4 দিনের মাথায়, পছন্দ হয়েছে, সব কিছু ওকে। হ্যাঁ ঠিক আছে। তো এটা বলার পরে এখন সম্পর্ক আগায় নেওয়ার চিন্তা ভাবনা। তখন আমি জিজ্ঞেস করলাম যে বিয়ে করার কি চিন্তা ভাবনা আছে? তো বলতেছে হ্যাঁ আছে। 2012-র লাস্টে ডিসেম্বরে সিদ্ধান্ত নিছি, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে সেদিনই বিয়েটা করব। তো বলছে যে ঠিক আছে। জানুয়ারি মাসও ভালোভাবে কাটতেছে আমাদের। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত ভালো কথাবার্তা ওর সাথে আমার সাথে হয়েছে। 7 তারিখে সন্ধ্যার পর থেকে কল দেয়, আর কল ধরে না। কল ধরে না কেন, এটা তো কিছু বুঝে পাইতেছি না আমি যে ঘটনা কি। এর মধ্যেই ধরছে একটা ছেলে। তো ছেলে যখন ধরছে তখন আমি বলছি যে যার নাম্বারটা উনাকে একটু দেন। তো বলতেছে যে ভাই আপনার এখানে ফোন টোন দিয়েন না। তো আমি বললাম ঠিক আছে। তো দেখে আর ভালো লাগতেছে না, হয় না কিছু 1.5 মাস পরে হঠাৎ করে মোবাইল একটা কল আসছে। তো ফোন ধরে কান্নাকাটি শুরু করছে, বলতেছে আম্মুর কাছে আমি ধরা খেয়ে গেছি। তো ওর আমি বলছি যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন তুমি কি চাও, তুমি কি আমার কাছে আসবে কি না? তো ও বলতেছে যে হ্যাঁ আমি তোমার কাছে আসবো। তো এর মধ্যে আমি 12 তারিখে রওনা দিছি ওরে নেওয়ার জন্য। আমি টেকনাফে গেছি, ওরে আমি ওখান থেকে নিয়ে আসছি। ঢাকাতে নিয়ে আসার পরে কাজী অফিসে নিয়ে গিয়ে সাক্ষী টাকি দেওয়া ওকে করে বিয়েটা করছি। এখানে সাকসেসফুল হওয়ার পরে সেদিনই আমার ফ্রেন্ড আমরা বলছে যে ঢাকাতে তো থাকতে পারবি না, সমস্যা তো হবে, আর বাসায় এই মুহূর্তে নিয়ে উঠলে অনেক ঝড়ঝাপটা হবে। আমি বরিশালের ব্যবস্থা করে রাখছি, তোরা বরিশালে চলে যা। পরে বরিশালে গেলাম। মেয়ে তো বাসায় বলে আসে নাই, তার মা তাকে খোঁজ খবর করে? হ্যাঁ খোঁজ খবর করছে, কিন্তু পাচ্ছে না। তো বিয়ের 1.5-2 মাসের মধ্যেই ওদের সাথে মোটামুটিভাবে একটা মিউচুয়াল হয়ে গেছে যে না ঠিক আছে। তো এর মধ্যে আমি বিয়ে করার পরেও কিন্তু বরিশাল থেকে আমি একা একা বাসায় আইসা থাকতাম। এটা হচ্ছে বাসার একটা পরিস্থিতি দেখার জন্য যে কি অবস্থাটা। তো বরিশালে গিয়ে প্রায় ওখানে আপনার 2 মাস হয়েছে। এর মধ্যে আমি ওকে বলছি যে এভাবে বসে থাকলে তো হবে না, চল আমরা ঢাকায় যাই। আসার পরে আব্বু ওর কাছ থেকে ও সালাম করতে গেছে, পাশ হারায় ফেলাইছে। তারপর আব্বু বলছে নিজেরটা নিজে যেহেতু করছে তার নিজেরটা নিজে এখন বলবো, এটা বলে আব্বা রাগ করে বের হয়ে গেছে। আবার বরিশাল চলে গেছি। বরিশালে গিয়ে আরও প্রায় 4 মাসের মতন ছিলাম। ওই 4 মাস আর 2 মাস 6 মাস। এর মধ্যে কিন্তু রোজা পড়ে গেছে। পর আব্বু আমার বলছে যা হওয়ার হয়েছে ঢাকায় আসো। তারপর আসার পরে আম্মুর সাথে একটু কথা বাড়াবাড়ি হয়েছে। তখন আম্মু বলতেছে যে ঠিক আছে, ও যেহেতু বিয়ে করছে, তো এখন কথা হইতেছে যে আমি মাইনাও নিলাম হয়তো, কিন্তু টেকনাফে যেতে হবে। আবার আমরা চাই যে ওরে মোটামুটিভাবে আমরা সাজায় গুছায় নিয়ে আসার জন্য। ঠিক আছে, হ্যাঁ ফ্যামিলিগতভাবে। হ্যাঁ আমি এটাতে ভাই রাজি হয়ে গেছি।
ঠিক আছে যাব। ওরা জিজ্ঞেস করছে, ও বলছে হ্যাঁ ওকে। গেলাম, ওর বাবারে বলছে ও যে এই ঘটনা। তো বাবা বলছে যে ঠিক আছে, ভালো কথা তো, আরো বাজার সদাই সব কিছু করছে, কিন্তু আম্মু যায় নাই। 22 দিন আমরা ওখানে ছিলাম। 22 দিনের মাথায় দেখলাম কোনো খোঁজ খবর নাই, না পেরা আমরা আবার ঢাকায় ব্যাক করছি। এর মধ্যে আসার পরে সংসার ভালোভাবে চলতেছে, আমাদের কোনো সমস্যা নাই। আব্বু আমাকে একটা ফ্ল্যাট ওকে করে দিছে 2 রুমের, ওটাতে ছিলাম। এর মধ্যে ও টেকনাফে গিয়ে অনেকবার ছিল, আমিও গেলাম আসলাম, তো সব কিছু মিলে ভালো যাচ্ছিল আমাদের। হঠাৎ করে ওর মা ওরে ফোন দিয়ে একদিন বলছে যে আমি ঢাকা শহর কখনো আসি নাই, আমার ঢাকা দেখতে মন চায়। তা আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আম্মু বলছে আমি নিয়ে আসবো। ওর আম্মুকে আমি নিয়ে আসি, টেকনাফ থেকে নিয়ে আসার পরে এখানে ছিল 1 মাসের মতন। তো যেদিন শবে বরাত পড়ছে সেদিনই ওর মা বলতেছে যে আমি চলে যাব টেকনাফে, ভালো লাগতেছে না, আমার কাজ আছে। পরে লাস্টে আমার শালা আসছে, আয়সা নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে যে ঈদ তো চলে আসলো, তো তুই একটু আসবি না? তো ও তখন বলছে যে আম্মু এখন আসবো না। বলছে ঠিক আছে। এই কুরবানিদের মধ্যে দুপুর 12টা নাগাদ আমার বাম পাশ, মানে বাম দিকটা, পেটের নিচের অংশটা ব্যথা করতেছে হঠাৎ করে। কি বিষয় আমি বুঝতে পারলাম না বিষয়টা। তো আমি ওরা বলছি, তো বলতেছে হয়তো পানি টানি কম খাইছো, এটার জন্য হইতে পারে। তখনই মানে দেখা যাচ্ছে যে একেবারে মনে হয় পেটটা পরে ছিঁড়ে যেতেছে আমার, এই অবস্থা। কিন্তু আমি বুঝতে পারতাছি না। দুপুরের দিক থেকে প্রসাবের রাস্তা দিয়ে আমার ব্লাড যাওয়া শুরু হয়েছে। তো আমি যখন ওরে বলছি, কান্নাকাটি করে আব্বুরে ফোন দিয়ে বললো। ঢাকা হাসপাতালে গেলাম দেখানোর জন্য। ডাক্তার তখন দেখছে, দেখে বলছে যে কিছু টেস্ট দেই আর কিছু ওষুধপত্র খা, দিছে। তো দ্বিতীয় দিন মোটামুটিভাবে একটু ভালো লাগতেছে, রিপোর্টে কোনো কিছু ধরা খায়নি। পরে হ্যাঁ, তো তখন ওর খালাতো ভাই ওরে ফোন করে বলতেছে যে খালাম্মা আমারে বলছে যে তোর ইয়াতে ঢাকা থেকে নিয়ে আসার জন্য। তো ও বলতেছে আমি যাব না, ওকে ওর মা বলছে যে অসুস্থ, আইসা দেখে যাও। তো বিয়ে করার পরে এখন পর্যন্ত কিন্তু দেখা গেল যে ও ব্যাগটা গুছাতে পারতো না, সব কিছু গুছিয়ে দিছি, ঠিক আছে। তা আল্লাহ ঠিকই ওরে বানাইছে, কিন্তু এই 2 হাত দিয়ে সাজাইছি আমি। এরপরে যাওয়ার পরে মানে ওখানে ভালোভাবে ছিল, ওর সাথে আমার কথাবার্তা চলতেছে। কথাবার্তা চলতে চলতে আমি হঠাৎ করে একটু সুস্থ হইলাম, তা আনতে গেলাম। তো তখন ও বলতেছে যে ঠিক আছে সমস্যা নেই, যাবো, তুমি থাকো। থাকলাম এই অবস্থা। যদি আজকে আমি একটা কথা বলি, ওর যদি ইচ্ছা না থাকতো আমার সাথে না আসার বা আমার সাথে সংসার না করার, তাহলে আমার সাথে সে সেদিন নিজের ইচ্ছে ফিজিক্যাল রিলেশন কিভাবে করছে। ও আমার সাথে যখন ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার ব্যাগের ভিতরে অরিজিনাল কাবিনের কাগজটা ছিল, কিন্তু সে অরিজিনাল কাবিনের কাগজটা নেয় নাই। তো এই আসার ইচ্ছা আছে বিধাই তো ওই এটা করে নাই। কারণ টেকনাফ থেকে আসার সময় চেকিং করে যে আসলে কি স্বামী স্ত্রী কিনা। এজন্য কাবিন পেপার সবসময় সাথে রাখতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সাথে রাখতে হয়, ঠিক আছে। তা আমি আসার সময় ওর সামনে ওরা জানে যে আমি ভাজা জিনিসটা একটু বেশি পছন্দ করি, মাছ টাছ। তো রূপচাঁদা মাছ, এটা ওটা, মাংস টাংস সব কিছু আইনা দিছে। ওই ভাজা মাংসের ভিতরে অনেক কিছু ছিল, সেটা আমি জানতাম না। তা ঢাকাতে আসার পরেই আমার অবস্থা আর বেশি ভালো না, মানে আমি আপনি আরো অসুস্থ হয়ে পড়ছি। পরে জ্ঞান ট্যান পুরো হারায় ফেলাইছি। আব্বু বাসায় আসছে, আব্বুরে ফোন করে আনাইছে পাশের ফ্ল্যাটের লোকজন। আসার পরে আব্বু ডাক্তার দেখাইছে অনেক, কোনো কিছু হয় না। পরে ওই গিয়ে কি করছে, ফোন দিচ্ছে আবার। ফোন দিয়া বলতেছে যে আজকে তো বৃষ্টি হইতেছে, আমি আজকে সন্ধ্যাবেলা উঠবো। তো ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে সন্ধ্যায়, মাগরিবের পরে পরে। আমি খুব খুশি। 10-15 মিনিট যাওয়ার পরে আউট একটা নাম্বার থেকে ফোন দেওয়া, বলতেছে আমি মামা, তুমি আমাকে চিনবে না, ও তো আর আসবে না। কেন আসবে না? কোনো উত্তর দেয় না, বলেই না। বলতেছে তোমরা আসো, তোমার আব্বুকে নিয়ে আসো, কাবিনে কাগজ নিয়ে আসো। তা আপনি আপনার ওয়াইফের সাথে যোগাযোগ করলেন না? করার চেষ্টা করছি, 2-3 বার ওর সাথে কথা বলাইছে আমারে, তারপর আর দেয় না। মোবাইল নাম্বার টাম্বার সবকিছু অফ করে দিছে, কানেকশন পুরা বন্ধ করে দিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে পজিশনে ছিলাম ও যাওয়ার পরে, মানে যে বাসায় ছিলাম, যে রুমটাতে ছিলাম, আমি কি বলবো, মানে বলার ভাষা নাই, প্রচুর ডিস্টার্ব করছে আমারে। কিরকম? খালি রুমটাতে প্রচুর ডিস্টার্ব করছে, যেগুলো জিনিস দিয়ে মানে চালান করছে। আমি প্রথমে বিশ্বাস করি না বিষয়গুলো। মানে আপনি বলতেছেন ব্ল্যাক ম্যাজিক করছে আপনাকে? জি। পরে আমি মামলা করছি, মামলা করার পরে পুলিশ ওখানে গেছে, আসামিরে তদন্ত করছে, আসামি ওখানে নাই। আসামি করছিলেন কাকে? আমার শাশুড়িকে। হ্যাঁ। তারপর ওর অনেক কিছু আমি চেষ্টা করছি, কিন্তু পারিনি। ওই যে সেটা লাপাত্তা হয়েছে, আর কোনো খোঁজ নাই? না, আর লাপাত্তা হয়েছে এটা কোনো খোঁজ খবর নাই। আর ওর খালাতো বোনকে আমি নক করছিলাম যে আমি ওই ঠিকানায় আর যাওয়ার চেষ্টা করেন নাই? চেষ্টা করছি, আমি যেতে চাইছি, আমার বাবা আমাকে যেতে দেয় নাই। শুধু একটা কথা বলছে যে তুই যদি যাবি তাহলে আমার লাশের উপর দিয়ে তোরা যেতে হবে।
তা আমি তো পুরো সম্পূর্ণরূপে মানে পুরো নিঃস্ব হয়ে গেছি, ঠিক আছে। আমার মা থাকার শর্ত মা নাই, বাবা ছিল সেটাও নাই, ঠিক আছে। সবখান থেকে মানে নিঃস্ব হয়ে গেছি আমি, ঠিক আছে। আমার টাকা পয়সা যা ছিল, আমার এরকমও এখন দিন যেতেছে যে এক মুঠো ভাতের জন্য খুব কষ্ট হয়, কিন্তু তারপর আমি আমার ফ্যামিলির কাছে ঝুঁকতেছি না, মাথা নিচে করতেছি না, কারণ একটাই, যে আম্মা ওর আগে আমি ওর আগে, তো দুজনের মধ্যে কখনো সম্পর্ক আর হবে না, এতটুকু শিওর আছি আমি। আপনি এখন আলাদাই থাকেন? হ্যাঁ, আর আমার ওয়াইফের ফ্যামিলির তো ইনশাল্লাহ হয়তো এই দুনিয়া বিচার হয় না, কিন্তু ওই দুনিয়া অবশ্যই হবে। হয়তো ব্ল্যাক ম্যাজিক অনেকে বিশ্বাস করেন না বা করেন না, আর এটা যাদের সাথে হয় তারা বুঝে। আমার সাথে হয়েছে, আমি বুঝলাম। আমাকে রাত্রে ঘুমাতে দিত না, প্রচুর ডিস্টার্ব করছে। এখন আল্লাহর রহমতে এগুলি দিক থেকে আমি অনেক সেফটি আছি।